জি জি, শুনতেছি শুনতেছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। তো আমরা হচ্ছে আজকে যে ইফ এলস নিয়ে কাজ করবো। ইফ এলসটা মেইনলি হচ্ছে আমরা গত ক্লাসে দেখছিলাম যে বুলিয়ান ডাটা টাইপ, সত্য মিথ্যা যাচাই, এটা হচ্ছে ইফ এলস। তারপরে দেখবো হচ্ছে অ্যালার্ট কনফার্ম। অ্যালার্ট কনফার্মের কাজটা হচ্ছে ধরেন আপনি দেখেন যে আপনি যখন একটা ওয়েবসাইট ভিজিট করেন, মাঝে মাঝে আপনি যদি কোথাও ক্লিক করেন তখন একটা অ্যালার্ট বক্স শো করে, মানে আপনি যদি যদি কোনো এরর থাকে, একটা এরর মেসেজ দেখানোর জন্য হচ্ছে অ্যালার্ট দিয়ে শুরু করার। আবার কনফার্মটা হচ্ছে ধরেন আপনি কোনো কিছু ডিলিট করতে চান, সে ডিলিট করতে চাইলে আপনাকে দেয় আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট ইট, এটা হচ্ছে কনফার্ম পপ আপের মাধ্যমে শুরু করানো হয়। তারপরে শিখবো হচ্ছে আমরা মাউস ইভেন্ট। মাউস ইভেন্ট ধরুন হচ্ছে আপনি, যেমন আমরা ক্লিক দেখছিলাম, ক্লিক একটা হচ্ছে মাউস ইভেন্ট, এরকম কিছু আরো ইভেন্ট আছে। তারপর হচ্ছে আপনার কিবোর্ড ইভেন্ট শিখবো আমরা। কিবোর্ড ইভেন্টের কাজগুলো হচ্ছে ধরেন আমরা যখন একটা ইনপুট ফিল্ডের মধ্যে যখন কি প্রেস লেখালেখি করি, তখন মানে আমাদের লেখার মধ্যে হচ্ছে কিছু একটা ইভেন্ট ক্রিয়েট করবে, মানে কিবোর্ড দিয়ে যখন কিছু টাইপ করব তখন একটা ঘটনা ঘটবে, সেটা আমরা দেখবো একটু পরে। কি প্রেস হতে পারে, কি ডাউন হতে পারে, কি আপ হতে পারে। তারপরে হচ্ছে ধরেন একটা ফর্ম ভ্যালিডেশন করা শিখবো। যেমন আপনারা যখন একটা ফর্ম সাবমিট করেন, মাঝে মাঝে দেখেন যে আপনি যদি শুধুমাত্র পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড যদি মিনিমাম 10টা দিতে হয়, আপনি যদি 5টা দেন তাহলে কিন্তু ফর্মটা সাবমিট নেয় না। তো এরকম কিছু দেখবো। অথবা আপনি ইমেল না দিয়ে যদি শুধুমাত্র ইউজার নেম দেন, এই যে ইমেল ভ্যালিডেশনের যে কাজটা, এটাও হচ্ছে আমরা হচ্ছে এভাবে করতে পারি ফর্ম ভ্যালিডেশনের মাধ্যমে। আচ্ছা, তো এই কাজগুলো এটা হচ্ছে একটা ছোটখাটো প্রজেক্ট, শেষের দিকে আমরা তৈরি করবো। তো ফার্স্টে দেখি হচ্ছে ইফ এলস। তো এটা করার জন্য আমরা হচ্ছে আমাদের এলএডিসি ব্যাচ 5, আজকে আপনাদের ক্লাস নাম্বার 16, নিউ ফোল্ডার ইফ এলস। এর ভিতরে হচ্ছে আমরা সিএসএস নিব, তারপর জেএস নিব, তারপর হচ্ছে ইমেজেস নিব। আপাতত ফ্রন্ট নিলাম না। তারপর আমাদের হচ্ছে একটা ফাইল তৈরি করতে হবে, ইন্ডেক্স ডট সিস্টেম। তাহলে এই ইফেলসটাকে হচ্ছে আমরা এখন ব্রাউজারে ওপেন করবো। তার আগে আমাদের জেকিউইটা নিয়ে আসি। আমাদের ক্লাস 15তে আমরা জেকিউইতে ক্লাস করছিলাম, যে ফোল্ডারের মধ্যে যে জেকিউইটা আমি কপি করে ক্লাস 16 এর মধ্যে হচ্ছে আমি পেস্ট করে দিচ্ছি। এখন আমি এটাকে সাবলামে ওপেন করছি। আচ্ছা, আমি এটাকে একটা ব্রাউজারে ওপেন করে রাখি যাতে আবার যদি রিওপেন করতে না হয়। এটা হচ্ছে আমাদের এডিটর, আর এটা হচ্ছে আমাদের আউটপুট, আমরা এখানে দেখবো। আচ্ছা দেখেন তাহলে, তো আমি এখানে HTML5 দিচ্ছি, ট্যাব প্রেস করছি, আমাকে একটা ফরম্যাট তৈরি করে দিচ্ছি। আর হাইপার রেফারেন্সের মধ্যে হচ্ছে আমরা লিঙ্ক করাচ্ছি স্টাইল ডট সিএসএস। আমাদের এখানে সিএসএস টা নাই, তো সিএসএস এর কাজ এখন আপনি করবো না, আমরা জেকিউইটাকে লিঙ্ক করাচ্ছি। স্ক্রিপ্ট ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে হচ্ছে লিঙ্ক করানোর জন্য সোর্স জেএস ফোল্ডারের ভিতরে, এবং আমার হচ্ছে এই ফাইলটাকে নেম করে কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, তাহলে স্ক্রিপ্ট সোর্স এটা আমরা নিচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে, যে আমরা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ গুলা লেখার জন্য আমরা হচ্ছে ট্যাগ নেই, স্ক্রিপ্ট ট্যাগ। এটা জানি, এটার ভিতরে হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্টের সবগুলো ট্যাগ লেখা হয়।
তো আমরা অলরেডি ভেরিয়েবল নিয়ে আমরা জানি যে ভেরিয়েবল কি জিনিস। তো আমি এখানে একটা ভেরিয়েবল নিই, ধরুন আপনাদের এজ ভেরিয়েবল এজ এজ দিলাম আমি সাপোজ 21। আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম এজ, এটার ভ্যালু হচ্ছে 21। তো আমি এখানে একটা প্রোগ্রাম তৈরি করবো এভাবে যে যদি বয়সটা যদি 18-এর বড় হয় তাহলে আমার স্ক্রিনে দেখাবে যে ভোটার, আর যদি 18 ছোট হয় তাহলে দেখাবে হচ্ছে ভোটার না। এরকম কিছু করবো আমি। এই যে সত্য মিথ্যার যে ব্যাপারটা, একটা হইলে একটা ঘটনা ঘটবে, একটা না হলে আরেকটা ঘটনা ঘটবে, এটা হচ্ছে ইফ এলস কন্ডিশনের মাধ্যমে আপনাকে দেখাতে হবে। তাহলে আমাকে একটা কন্ডিশন সেট করতে হবে। তো ইফ এলস এর স্ট্রাকচার হচ্ছে এরকম, প্রথমে ইফ লিখতে হয়, ইফ তারপর হচ্ছে কন্ডিশন দিতে হবে, ইফ দিয়ে তারপর হচ্ছে আপনার কন্ডিশন লিখছি আমি এখানে, কন্ডিশন দিতে হবে। যদি এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এর ভিতরের অংশটা কাজ করবে। জি রেকর্ড হচ্ছে। যদি ইফ লিখছি আমি, যদি এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এর ভিতরের অংশটা কাজ করবে, আর যদি মিথ্যা হয় তাহলে এলস এর নিচের ব্লকটা কাজ করবে, অথবা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েও দিতে পারি। আচ্ছা, আমি কি বললাম, একটা কন্ডিশন থাকবে, এই কন্ডিশনটা যদি আমার সত্য হয় তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে লাইনগুলো থাকবে বা এই লাইনগুলো এক্সিকিউট হবে, আর যদি না হয় তাহলে এলস এ কাজ করবে। তো আমরা আরো কিছু প্রোগ্রাম দেখবো। তো আমি এখানে দিচ্ছি যে এজ, এখানে কন্ডিশনটা কি হবে, যদি 18-র চেয়ে কি হয়, বড় হয় অথবা সমান হয়, তাহলে আমাকে 18-র চেয়ে বড় অথবা সমান এই কন্ডিশনটা এখানে দিতে হবে। যদি 18-র চেয়ে, যদি এর গুলো 18-র চেয়ে বড়, এটা হচ্ছে গ্রেটার দেন। এখানে গ্রেটার দেন, লেস দেন এইগুলো ইউজ করতে হবে। গ্রেটার দেন হয়, লেস দেন হয়, তারপর ইকুয়াল হয়, আবার নট ইকুয়াল হয়। তো আমরা দেখবো এগুলো হচ্ছে আপনার, এটা একটা বলা যায় লজিক্যাল স্টেটমেন্ট। ইফ এজ যদি কত চেয়ে বড় হয়, 18-র চেয়ে বড় হয়, কিন্তু সমান হলে তো ভোটার, সমান চিহ্ন দিয়ে দিচ্ছি। দেখেন এই কন্ডিশনটা কি করছে আমি, যদি আমার এজ 18-র চেয়ে বড় হয় অথবা সমান হয়, এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল। ঠিক আছে, আমি আমি তাহলে কি হবে, সে ভোটার। তাহলে আমি লিখে দিলাম, একটা ভেরিয়েবল নিচ্ছি যে রেজাল্ট নামক একটা ভেরিয়েবল নিচ্ছি, লিখে দিচ্ছি যে ইউ আর এ ভোটার, ইউ আর এ ভোটার, এটা প্রিন্ট করবে। আর যদি না হয়, এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়, তাহলে রেজাল্টে কি আসবে, রেজাল্টে আসবে যে ইউ আর নট এ ভোটার, এরকম কিছু। কি করলাম দেখেন, যদি এজ 18-র চেয়ে বড় অথবা সমান হয় তাহলে আমাকে দেখাবে ইউ আর এ ভোটার, আর না হলে ইউ আর নট এ ভোটার। তাহলে এই জিনিসটা কোথায় শো করবে আমাকে বলে দিতে হবে না, এখানে ট্যাগ নিতে হবে না আউটপুটটা দেখানোর জন্য। তো আমি এখানে ট্যাগ নিচ্ছি h1 ট্যাগ। h1 এর মধ্যে কি যাবে, এই রেজাল্টটা যাবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি $, h1 এর ভিতরে, সরি, h1 এর ভিতরে কি যাবে, একটা টেক্সট যাবে, সেটাকে রেজাল্ট। তাহলে দেখেন তো আমাদের আউটপুট এখন কি শো হয়। আমরা যদি এখন দেখি যে এখন এই রেজাল্টের ভ্যালু কত, অবশ্যই এটা, কারণ 18-র চেয়ে বড়, তাহলে ইউ আর এ ভোটার শো করানোর কথা। আর যদি আমি এখানে 19 দিতাম, আর সরি 18-র চেয়ে কম দিতাম, তাহলে এটা শো করতে ইউ আর নট এ ভোটার। আমি এখানে একটু রিফ্রেশ করি, কি আসছে, ইউ আর এ ভোটার। আমি যদি এখানে 21 না দিয়ে আমি দিই 15, 15 কি, এজ হচ্ছে, এজের মান হচ্ছে 15, তো 15 18-র চেয়ে বড়, মানে কন্ডিশন এখানে ফলস, ফলস হলে আর এটা কাজ করবে না, এই লাইন আর এক্সিকিউট হবে না, সে এখানে এলসে যাবে। তাহলে এখানে কি প্রিন্ট হবে, রেজাল্ট ইকুয়াল টু ইউ আর নট এ ভোটার। তাহলে রেজাল্টের ভ্যালু হচ্ছে ইউ আর নট এ ভোটার। এখন আমি এই জোনের মধ্যে এই রেজাল্টটাকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এখন শুরু হবে ইউ আর নট এ ভোটার। ক্লিয়ার সবাই, বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখন এরকম কিছু দেখবো যে জিপি, আমরা তো ছোট ক্লাসে শিখছি যে 80-র উপর পাইলে কি এ প্লাস, জানি আমরা। আবার 70 থেকে যদি 79-র মধ্যে হয় তাহলে এ গ্রেড, মানে আমরা তো জানি এগুলো, তাই না? এসএসসি এইচএসসি এরকম ভাবে কাউন্ট হয়, অথবা ইউনিভার্সিটি অন্যভাবে কাউন্ট হয়। আমরা এরকম কিছু তৈরি করবো, যদি আমি 80 দেই তাহলে আমাকে দেখাবে এ প্লাস,
আমি যদি 70 দেই তাহলে দেখাবে এ, আমি যদি 60 দেই তাহলে দেখাবে এ মাইনাস, এরকম কিছু করবো আমরা। তো এই প্রোগ্রামটা কি সবাই ক্লিয়ার, বুঝতে পারছি? এখানে আমার একটা কন্ডিশন, বাট আমার তো এখানে একাধিক কন্ডিশন হতে পারে। এখানে একটা কন্ডিশন যে 18 চেয়ে বড় হলে ভোটার, কিন্তু আমি যখন রেজাল্ট সিস্টেম নিয়ে কাজ করব তখন এখানে অনেকগুলো কন্ডিশন হতে পারে। 80-র উপরে এ প্লাস, আবার 70 থেকে 79-র মধ্যে এ, আবার 60 থেকে 59-র মধ্যে এ মাইনাস। এখানে অনেকগুলো কন্ডিশন, তাহলে আমি এখানে অনেকগুলো কন্ডিশন কিভাবে দিব? অনেকগুলো কন্ডিশন দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে ইফ, তারপরে কন্ডিশনের জন্য এলস ইফ, আবার কন্ডিশন, ভিতরে এটা কাজ করবে। আবার আরেকটা কন্ডিশনের জন্য এলস ইফ, মানে ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ, একদম শেষেরটা হবে এলস। একাধিক কন্ডিশন হলে ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ, একদম শেষেরটা কি হবে? তাহলে আমরা এখন কিছু দেখি আমাদের। দেখেন আমি এই ধরনের ভিতরে রেজাল্টটা পাঠাই রাখি, সমস্যা নেই। তো আমি ধরেন একটা নাম্বার নিলাম। আচ্ছা, কেউ একজন এটা অফ করে রাখেন, মাইক্রোফোনটা কার চালু। আমি তাহলে এরকম কিছু দেখি, আমি এখানে একটা মার্কস দিচ্ছি, MAR মার্কস। ধরুন আপনাদের, আপনি একটা মার্কস পেয়েছেন, সাপোজ 75। এটা তো ইন্টিজার, এখানে তো আর স্ট্রিং দিতে হবে না। স্ট্রিং হলে ডাবল কোটেশন, আর স্ট্রিং না হলে ইন্টিজার অথবা ফ্লোট, এই দুইটাতে হবে। আর বুলিয়ান মানে কি, হয় ট্রু না ফলস। মার্ক দিলাম আমি 75। যদি মার্ক, যদি আমি এখানে কন্ডিশন দিব, যদি মার্ক, এই মার্কটা যদি, মার্ক যদি আমার, সরি, মার্ক যদি 80-র চেয়ে বড় হয়, দেখেন 80-র সমান হলে তো এ প্লাস, 80-র চেয়ে বড় অথবা সমান হয়, তাহলে আমার স্ক্রিনে কি প্রিন্ট হবে? এ প্লাস। যদি মার্ক যদি 80-র চেয়ে বড় হয় অথবা সমান হয়, তাহলে আমার স্ক্রিনে প্রিন্ট করবে যে তখন এ, রেজাল্টের ভ্যালু হবে, রেজাল্ট হবে এ প্লাস, রাইট? এখন যদি 80-র চেয়ে বড় 100 হলেও এ প্লাস হবে, বাট 100-র উপরে দিলেও কিন্তু এ প্লাস আসবে, কারণ 80-র চেয়ে বড় তো 110ও হয়। তাহলে আপনি এখানে আরেকটা কন্ডিশন দিয়ে দেন, না 100-র চেয়ে ছোট হইতে হবে, 100-র চেয়ে কি হইতে হবে? ছোট হইতে হবে। এবং, এবং মানে হচ্ছে এন্ড এন্ড, দুইটা এন্ড দিয়ে হয় এবং, এবং অর হয় আবার নটও হয়, আমরা দেখবো। 80-র চেয়ে বড় 110 তো হয়, আবার 200 দিলে এ প্লাস আসবো। তো আমি এখানে কন্ডিশন দিতে, না 100-র চেয়ে কি হইতে হইব? 100-র চেয়ে ছোট হইতে হইব। তো মার্ক মাস্ট বি 100-র চেয়ে ছোট, ছোট অথবা সমান। মার্ক কি হতে হবে? 100-র চেয়ে ছোট অথবা সমান, যাতে আমার 110 না দিলে যাতে আবার এ প্লাস না আসে। তো 80-র চেয়ে বড় এবং 100-র চেয়ে ছোট, এর মধ্যে হলে প্লাস। বুঝছি সবাই এটা? তাহলে এর মধ্যে হইলে এ প্লাস, এর ছাড়া এখন হইতে পারে 70 থেকে 79-র মধ্যে, তাহলে কি হবে? তাহলে আমাকে দিতে হবে ইফ, যদি, আবার এলস ইফ। আমি বললাম একাধিক কন্ডিশন থাকলে ইফ এলস ইফ এলস ইফ এবার দিতে হবে। তাহলে যদি মার্ক যদি 70 থেকে বড় হয়, তাহলে আমি দিচ্ছি 70 থেকে বড় অথবা সমান, এবং, এবং মার্ক যদি 80-র চেয়ে ছোট অথবা 79-র সমান অথবা তার চেয়ে ছোট। মার্ক যদি 79-র চেয়ে সমান অথবা ইকুয়াল, আমি এখানে 80 দিলেও হইতো, তখন এখানে সমান চিহ্ন দিলাম না। আর যদি 79 দেই তাহলে এখানে সমান চিহ্ন দিতে হবে। তাহলে 70-র চেয়ে বড় অথবা সমান এবং 79-র চেয়ে ছোট অথবা সমান, যদি এরকম হয় তাহলে কি দেখাবে স্ক্রিনে? রেজাল্ট হচ্ছে তোমার এ। বুঝতে পারলাম? বুঝতে পারছি। তাহলে আমি সেম কাজটাই এখন লিখবো 60 থেকে 69, 50 থেকে 59, 40 থেকে এত এত সবগুলা। তো আমি এখানে জাস্ট কপি করে দিচ্ছি, আমার তো আর বারবার কন্ডিশন লেখার প্রয়োজন নেই। তাহলে এটা হবে কি, 60 থেকে বড়, 69 থেকে ছোট, তাহলে এখানে হবে এ মাইনাস
আবার 50-এর জন্য দিচ্ছি আমি 50 থেকে বড় এবং 59 থেকে ছোট, তাহলে হবে আপনার বি। আবার এরকম হতে পারে যে 40 থেকে ছোট বড় এবং 49 থেকে ছোট, তাহলে হচ্ছে আপনার এটা কি বলে সি। সি। আবার এরকম হতে পারে যে 33 থেকে বড় এবং 39 থেকে ছোট, যখন 39 থেকে ছোট অথবা সমান তখন হবে আপনার ডি। তাহলে আমাদের কি সব কন্ডিশন দিয়ে ফেলছি না? 80 থেকে 100, 70 থেকে 79, 60 থেকে 69, 50 থেকে 59, 40 থেকে 49, 33 থেকে 39। এখন লাস্টটা কি হবে তাহলে? লাস্টে তার কন্ডিশন নাই, তাহলে এলস না হলে এর মধ্যে না থাকলে তুমি কি ফেল। তুমি যদি এর মধ্যে যদি না পাও তাহলে তো তুমি ফেল। তাহলে বলেন তো এখন 75 দিলে এখন কি কি প্রিন্ট হবে? এ প্লাস, এ না এ মাইনাস, না বি, সি, ডি, না ফেল, কোনটা? বুঝতে পারেন না আপনারা? আচ্ছা, আমি মনে হয় নেট কানেকশন আমার চলে গেছে। আমি কি এতক্ষণ ধরে বক বক করছি না আপনারা কিছু শুনছিলেন? কতক্ষণ হবে? 80 থেকে 100-র মধ্যে হলে এ প্লাস, 70 থেকে 79-এর মধ্যে হলে এ এবং 60 থেকে 69-এর মধ্যে হলে এ মাইনাস, এগুলো তো আপনারা জানেন। আর এই কন্ডিশনের মধ্যে না হলে এটা হচ্ছে রেজাল্ট ফেল। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে এখানে কি শো করবে বলেন আমাকে? 75 দিলাম, তাহলে শো করার কথা কি এ না? এখন দেখি তাহলে এ শো করে কিনা। এই যে এ। আমি যদি ছোট দেই, আমি যদি এখানে সাপোজ 32 দিলাম, তাহলে এখন কি শো করবে? ফেল। আমি যদি 100 দেই, 110 দিলে কি মিন করবে বলতে পারবেন? 110 দিলে কিছু করবে? 110 দিলাম আমি, তাহলে তো 110 তো আর কোনো ভ্যালু না, তাহলে কিন্তু ফেল শো করবে। দেখেন যে ফেল শো করবে, কারণ হ্যাঁ এখানে আমি একটা কন্ডিশন দিয়ে দিতে পারি যে 110-এর 100 চেয়ে বড় হলে এখানে দিয়ে দিতে পারি এলস ইফ, যদি কি হয় মার্ক যদি আমার 100 চেয়ে 100-র চেয়ে বড়, মার্ক ইজ গ্রেটার দ্যান 100, তখন আমার কি দেখাবে? রেজাল্টে আসবে ইনভ্যালিড রেজাল্ট। ইনভ্যালিড রেজাল্ট। এখন দেওয়া কিছু বলে আমি এখানে দিলাম ইনভ্যালিড রেজাল্ট। তাহলে কি এই ইফ এলস নিয়ে আমরা কি কাজ করতে পারবো? হ্যাঁ, ইনপুট নিয়ে করলে করা যাবে। এখানে ইনপুট ফিল্ড নিতে হবে, তারপর এই ইনপুটের ভ্যালুটাকে বেল মেথডের মাধ্যমে ধরতে হবে, ধরে মার্কের মধ্যে রাখতে হবে। তো ইনপুট ফিল্ডের মাধ্যমে যে ভ্যালুটা আসবে এটা আসলে ইন্টিজার আকারে আসে না, এটা স্ট্রিং আকারে আসে। তো এটা কিন্তু দেখাই আপনাদের, ৪৪ বাজে না? আপনারা তাহলে এই প্রোগ্রাম একটু দেখেন, আমি আপনাদের 5 মিনিট একটু ব্রেক নিচ্ছি। 5 মিনিট এই প্রোগ্রামটা একটু দেখেন আপনারা, তারপরে ইনপুটেরটা দেখাবো। ইনপুট দেখাইলে আপনি ইনপুট দিবেন তাহলে অটোমেটিক আপনার রেজাল্টটা দেখাবে যে এ প্লাস না এ না এ মাইনাস, এরকম কিছু করবো না। আচ্ছা, 5 মিনিট ব্রেক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ইনপুট ফিল্ড নিয়ে কাজ করি। শুনতে পান সবাই? আচ্ছা, আমি একটা ইনপুট ফিল্ড নিব, একটা বাটন নিব। ইনপুট ফিল্ডের মধ্যে বেলে দিব, বাটনের মধ্যে ক্লিক করব, আমাকে দেখাবে যে এটা কি রেজাল্ট, এ প্লাস না এ না মাইনাস, এরকম কিছু করে। তো আমি এখানে একটা ইনপুট ফিল্ড নিচ্ছি, ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, আর হচ্ছে একটা বাটন নিচ্ছি আমি, বাটন নিচে একটা হরিজন্টাল রো দিয়ে দিচ্ছি। এরপর এরকম হবে বিষয়টা যে আমার একটা ইনপুট ফিল্ড থাকবে,
আচ্ছা, আপাতত আমি এই মার্কটা দিব না, মার্কটা আমি এখানে সেট করব না, তাহলে তো আমার এখানে আউটপুট আসবে না কিছু। এখানে আমি দেখবো যে শু বলতে পারে যে চেক রেজাল্ট থাকবে। আমি এখানে একটা ভ্যালু দিব, চেক রেজাল্টে ক্লিক করব, নিচে শো করবে যে এটা কি ধরনের রেজাল্ট, এরকম কিছু। তো আমরা হচ্ছে এই প্রথমে যেটা করতে হবে, আমাকে এই ইনপুট ফিল্ডের ভ্যালুটাকে ক্যাচ করতে হবে। তো সেটা করার জন্য আমি যেটা করব, এখন ইনপুট ফিল্ডের ভ্যালুটা ক্যাচ করব। তো আমরা হচ্ছে একটা মার্কটা, আমি একটা নিচ্ছি, ভেরিয়েবল নিচ্ছি মার্ক। তো ইনপুটের ভ্যালুটা ক্যাচ করার জন্য $, ইনপুটটাকে ধরছি আমি, ইনপুট ডট ভ্যাল, ভ্যাল মেথডের মাধ্যমে, ইনপুট ডট ভ্যাল মেথডের মাধ্যমে আমরা হচ্ছে ভ্যালুটাকে ধরছি। আমি এখন দেখি যে আমি যদি এখানে মার্কের মধ্যে যা দিব কিছু অনেক তা শো করবে কিনা, আগে একটু খেয়াল করি আমরা। তো আমি এখানে দিচ্ছি, আচ্ছা আমি এখানে দিই 45 চেক রেজাল্ট। আচ্ছা, এখানে কেন শো করছে না? আমি মার্ক দিলাম না, আমি অন্য কিছু দিচ্ছি, যে নাম্বার সাপোজ। তাহলে আমি এখানে আপাতত নাম্বার পাঠাচ্ছি, রেজাল্ট না, নাম্বার পাঠাচ্ছি আমি। তাহলে দেখি আমাদের স্ক্রিনে যত দুটো শো করবে না। আমি যদি 12 দেই, নাম্বার 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 ইকুয়াল টু ইনপুট ডট ভ্যাল। আচ্ছা, রেজাল্ট আসলে এই রেজাল্ট নামে তো কোনো ভেরিয়েবল নাই, মার্ক নামে তো কোনো ভেরিয়েবল নেই, সেজন্য সেজন্য এখানে দেখাচ্ছে। আচ্ছা, একটু হ্যাঁ, কি দেখে নেই। ও সরি সরি, আমি তো ক্লিক কনফার্ম করে দেখাইনি। তাহলে এখানে কি করতে হবে, যদি যদি কি করা হয়, যদি না এখানে যদি ইয়া করা হয়, $, কাকে, বাটন, রাইট, বাটনকে যদি বাটনকে যদি কি করা হয়, ক্লিক করা হয়, তাহলে হচ্ছে কি করবে, ফাংশন কাজ করবে। ফাংশনটা কি, ফাংশনটা হলো যে এই যে নাম্বারের যে ইনপুটটা, এটাকে ধরবে, ধরে কি করবে, এই চরণের মধ্যে বসা দিবে। এটাকে এখানে না দিয়ে এটাকে এখানে দিচ্ছে। আর মার্কের তো এখানে ভ্যালু নাই, সেটা দেখি এবার মার্কের ভ্যালুটা আমি আপাতত এটা দিয়ে দিচ্ছি, কারণ আনডিফাইন্ড দেখাবে না। মার্কের ভ্যালু আপাতত দিচ্ছি 40, কিছু করে। আচ্ছা, আমি যা লিখছি তা শো করতেছে, দেখেন 23 দিলে 23 শো করতেছে, তার মানে কাজ করতেছে। তো এই যে ইনপুট থেকে যে ভ্যালুটা আসতেছে, সেটা অ্যাকচুয়ালি স্ট্রিং আকারে আসে, সেটা আসে স্ট্রিং আকারে। তো আপনাকে যেটা করতে হবে, ওই ভ্যালুটাকে, যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটাকে আপনাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে, ইন্টিজারে কনভার্ট করতে হবে। তাহলে আপনি ইন্টিজারে কেমনে কনভার্ট করবেন, ইন্টিজারে আপনি কেমনে কনভার্ট করবেন একটু দেখাই। আচ্ছা, ইন্টিজারে কেমনে করবেন, এই নাম্বারটাকে আপনি ইন্টিজারে কেমনে করবেন, কেমন করবেন। তো আমি এখানে ইন্টিজারে কনভার্ট করে ফেলি, যে মার্ক ইকুয়াল টু পার্স ইন্টিজার, একটা মেথড আছে পার্স ইন্টিজার। এটা কি করবে, এই নাম্বারটাকে ইন্টিজারে কনভার্ট করে ফেলবে। কি করলাম দেখেন, বাটন তোমাকে যখন ক্লিক করা হবে, তোমার ভিতরে একটা ফাংশন কাজ করবে। এখন এই নাম্বারটার মধ্যে কি আছে, স্ট্রিং ভ্যালুটা আছে। এই স্ট্রিংটাকে কি করছি, পার্স ইন্টিজারের মাধ্যমে আমি কি করছি, ইন্টিজারে কনভার্ট করে ফেললাম। তারপরে এই জিনিসগুলা আমি আপাতত এখানে ঢুকে দিচ্ছি। মার্কের ভ্যালু হচ্ছে এটা। আচ্ছা, এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি রেজাল্টের ভ্যালু, তাহলে $h1, তার ভিতরে যাবে কি, টেক্সট, এখানে যাবে হচ্ছে রেজাল্ট। এখন দেখি শুরু করে,
সেটি হয়। রিফ্রেশ করি। আচ্ছা, এখানে একটু ঝামেলা হচ্ছে। আমি এগুলাকে ইফগুলাকে এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। বাটন তোমাকে যখন ক্লিক করা হবে একটা ফাংশন কাজ করবে, নাম্বারের মধ্যে ভ্যালুটা নিবা, মার্ক পার্সেন্টেজ করবা, তারপর হচ্ছে এই যে মার্কটাকে এখন ধরবা, এখন দেখি কাজ করবে। আমি একটা ভ্যালু দিলাম ইনভ্যালিড ক্যাজুয়াল। আমি যদি এখানে 1 দেই, 1 তাহলে ফেল। আমি যদি এখানে 80 দেই তাহলে কি আসবে? এ প্লাস। বুঝতে পারলাম? প্রোগ্রাম থেকে সবাই বুঝতে পারছি? তাহলে কি আমরা এভাবে কাজ করতে পারবো? ঠিক আছে, তারপরে আমরা যে এটা দেখবো সেটা হচ্ছে একটা অ্যালার্ট এবং কনফার্ম। এটা কাজটা দেখবো, অ্যালার্ট এবং কনফার্ম। এটার কাজটা কি? হ্যাঁ, দেওয়া যাবে। ট্রাই গেস তো এখন ওদেরকে শেখাচ্ছি না, ট্রাই গেস পরে, ট্রাই গেস দেওয়া যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো এখন অ্যালার্ট এবং কনফার্ম। তো অ্যালার্ট কনফার্মটা দেখি। আমি এটার জন্য অনেকটা এখানে নিচ্ছি। নিউ ফোল্ডার তৈরি হচ্ছে, এখানে হবে অ্যালার্ট। আচ্ছা, এখন শিখবো আমরা অ্যালার্ট এবং কনফার্ম। তো একটু আমি এটাকে করে রাখি। এখন আমাদের লাগবে না। তো আমি এখানে একটা বাটন নিব। আমরা দেখি অনেক সময় যে আমাদের ব্রাউজারে বা আমাদের যদি কোনো একটা এরর মেসেজ শো করতে চায় ওয়েবসাইট, তখন একটা অ্যালার্ট বক্স দেয় আগে, যে এখানে একটা এরর হচ্ছে, যে এটা অ্যালার্ট দেয় আপনাকে, অ্যালার্ট দিয়ে সতর্ক করে দেয়। তো আমি এখানে একটা বাটন নিচ্ছি, বাটন দিলাম হচ্ছে ক্লিক। তো আমি এখানে বাটনটাকে ধরার জন্য আমি এখানে লিখছি যে $, বাটন। তো যখন আমি কি করব, ক্লিক করা হবে, ভিতরে হচ্ছে একটা ফাংশন কাজ করবে। ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে অ্যালার্ট দিবে। অ্যালার্টটা কি? অ্যালার্ট দিবে ধরুন হচ্ছে হ্যালো, এরকম একটা অ্যালার্ট দিবে। কি করলাম? অ্যালার্ট একটা মেথড, এটার মাধ্যমে আপনি এখানে যে মেসেজটা দিবেন এই মেসেজটা শুরু করবে। অ্যালার্ট কি আসবে? হ্যালো। যখন আমি বাটনে ক্লিক করব তখন একটা অ্যালার্ট মেসেজ। এখন যদি আমি রিফ্রেশ করি, ক্লিক করলে কাজ করছে, এই যে কাজ করছে হ্যালো। এখানে কি আছে? দিস পেজ সেজ হ্যালো। মানে আপনি এখানে যদি ওকে দেন, ওকে দিলে মানে এটা ম্যাচটা চলে যাবে। আবার দিচ্ছি, যখন ওকে দিচ্ছি তখন একটা অ্যান্সার চলে যাচ্ছে। তো এই ধরনের আপনি পপ আপ মেসেজ অ্যালার্টের মাধ্যমে শুরু করতে পারবেন। তারপর হচ্ছে আপনার কনফার্ম। তো আমি এখানে করার জন্য আমি ক্লিক না দিয়ে আমি কনফার্ম দিচ্ছি, কনফার্ম। আমি এখানে দুইটা বাটন, তো আমি এই বাটনের একটা আইডি দিয়েছি, আইডি দিয়ে দিলাম যে বাটন 1। কারণ আমি যদি এই বাটন দিয়ে ক্লিক করি তাহলে দুইটা বাটনই কাজ করবে, ঠিক আছে, ঝামেলা হয়ে যাবে।
তো এই জন্য আমি আইডি দিয়ে দিচ্ছি। তাহলে এই বাটনকে দেওয়ার জন্য হ্যাশ বাটন 1। একটি যখন কি করা হবে, ক্লিক করা হবে, তখন একটা ফাংশন কাজ করবে। ফাংশনটা কি? ফাংশনটা হলো একটা কনফার্ম মেসেজ শো করবে। কনফার্ম হ্যালো। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট ইট, আমরা যদি কোনো কিছু ডিলিট করতে চাই তখন কি আসবে যে আর ইউ শিওর, এরকম একটা মেসেজ শো করবে। আমরা দেখি যে এখন কনফার্মের কাজটা, কনফার্মে যখন ক্লিক করব তখন দেখবেন সরি এখানে হ্যালো আছে কেন। প্রথমে তো অ্যালার্ট শো করবে, কারণ এটা তো বাটন, আমি এটাকে দিতে হবে। আগে অ্যালার্টটা শো করবে। কনফার্মে দিচ্ছি, দেখেন আর ইউ শিওর। এখানে যদি ওকে দেই তাহলে ডিলিট হয়ে যাবে, আর যদি ক্যান্সেল দেই তাহলে ডিলিট হবে না। তো এই ফাংশন গুলা কাজ করার জন্য আবার কিছু কাজ আছে, তো ফ্রন্ট এন্ডের কাজ, ব্যাক এন্ডে ডিসকাস করতে হবে। এখানে আমি ওকে দিলে ডিলিট হয়ে যাবে, আর যদি ক্যান্সেল দিয়ে দিই তাহলে ক্যান্সেল হয়ে যাবে। মানে এখানে দুইটা বাটন শো করবে, আর শুধু অ্যালার্টে শুধুমাত্র ওকে আসবে, কনফার্মে দুইটা বাটন আসে, ওকে এবং ক্যান্সেল। এটা হচ্ছে অ্যালার্ট এবং কনফার্ম। আশা করি আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন। তারপরে তো কিছু যাই আমি মাউস ইভেন্ট। মাউস ইভেন্ট দেখবো। তো ইভেন্ট জিনিসটা কি আমরা একটু দেখি। আমি এখানে লিখি যে jQuery ইভেন্ট ইভেন্ট আমি সার্চ দিচ্ছি। তাহলে আমি এখানে jQuery ইভেন্ট লিখে যাচ্ছি, jQuery। আমি W3 স্কিলসে যাই, ইভেন্ট মেথড। এটা হচ্ছে jQuery শেখার জন্য বেস্ট সাইট, এখানে ইজিলি বোঝা যায়। তো হোয়াট আর ইভেন্টস? ইভেন্টস হচ্ছে আপনি যখন একটা ক্লিক করেন তখন একটা ঘটনা ঘটতেছে না। যেমন আমি এখানে ক্লিক করছিলাম না, এটা একটা ইভেন্ট। আপনি মাউস দিয়ে কি করছেন, একটা ইভেন্ট করতে পারছেন। এটা কিবোর্ডের মাধ্যমে ইভেন্ট করা যায়। তাহলে ইভেন্ট হতে পারে, মাউস ইভেন্ট হতে পারে, কিবোর্ড ইভেন্ট হতে পারে, ফর্ম ইভেন্ট হতে পারে, ডকুমেন্ট ইভেন্ট হতে পারে। তো আজকে আমরা দেখবো হচ্ছে মাউস ইভেন্ট, কিবোর্ড ইভেন্ট, ফর্ম ইভেন্ট, তিনটা ইভেন্ট নিয়ে আমরা এখন কাজ করব। তো মাউস ইভেন্টের আমরা ক্লিক নিয়ে অলরেডি কাজ করে ফেলেছি। এই যে ক্লিক করলে কি হচ্ছে, ঘটনা ঘটছে, এটা হচ্ছে ক্লিক ইভেন্ট। তো এখানে যদি ক্লিক ইভেন্ট না হয়ে যদি ডাবল ক্লিক দিই, ডাবল ক্লিক মানে কি, দুইবার ক্লিক করলে ঘটনাটা ঘটবে। এখানে কিন্তু একবারে আমার বক্স এটা শো করছে। তো আমি যদি এখানে ক্লিক না করে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ধরেন আমি এখানে আরেকটা বাটন নিচ্ছি, বাটন এখানে দিচ্ছি হচ্ছে ক্লিক মি। এখন আমি বাটনকে কিভাবে ধরবো, বাটন তোমাকে যখন কি করবে, আমি যদি ক্লিক চাই তাহলে শুধু ক্লিক, তারপরে হচ্ছে ফাংশন, তারপর হচ্ছে আমি এখানে দিলাম অ্যালার্ট হ্যালো। তাহলে একটা ক্লিকেই আমার এই পপআপ মেসেজটা শো করতেছে। তো এটাকে ওপেন করি আমি, মাউস ইভেন্ট। তাহলে দেখা যাবে যে একটা ক্লিকেই আমার ঘটনাটা ঘটবে, একটা ক্লিকেই ঘটনাটা ঘটবে। তো আমি যদি এখানে চাই না দুইটা ক্লিকে ঘটনাটা ঘটবে, তাহলে আমাকে এখানে দিতে হবে ডাবল ক্লিক, DBL, ডাবল ক্লিক। দ্যাট মিনস দুইটা ক্লিকে ঘটনাটা ঘটাবে। এখানে আমি দিব একবার কাজ করে নাই, দুইবার, এই দেখেন দুইবারে কাজ করে, পরপর দুইবার দিতে হবে, থেমে থেমে দিলে হবে না, পরপর দুইবার ডাবল ক্লিক। এটা হচ্ছে ডাবল ক্লিক। তারপর কি হতে পারে, মাউস এন্টার। মাউস এন্টারটা হচ্ছে মোটামুটি আপনার কভারের মতো, শোনা যাচ্ছে?
শুনতে পান? মাউস এন্টারটা হচ্ছে হভারের মতো, যখন আমি মাউসটা এখানে নিয়ে যাব তখন গঠনটা ঘটাবে। ধরুন আমি এখানে ডাবল ক্লিক না দিই, আমি দিচ্ছি মাউস এন্টার, আমি ক্লিক করব না, মাউসটা শুধু এখানে নিয়ে যাব, মাউস এন্টার। দেখেন আমি যখন এটাকে রিফ্রেশ করব, আমি যখন মাউসটা নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি, দেখেন নিয়ে গেলাম মাত্র, এটা হচ্ছে হভারের মতো কিছু, কিছুটা না, একদম ফুল হভার, মাউস এন্টার। তাহলে এই ইভেন্টের কাজ হচ্ছে হভার করা। তারপর হচ্ছে মাউস লিভ, আমি যে এখানে মাউস লিভ দেই, মাউস লিভের কাজ কি? মাউস লিভের কাজ হচ্ছে আপনি হভার করে চলে আসলেন, যখনই চলে আসবেন তখনই ঘটনা ঘটবে, হভার করলে আসবে না, বাট এখান থেকে যখন আপনি ব্যাক করবেন তখন এই ঘটনাটা ঘটবে। এটা হচ্ছে মাউস। আশা করি আপনারা বুঝতে পারছেন কি কি। এটা হচ্ছে ক্লিক, ডাবল ক্লিক, মাউস এন্টার, মাউস ক্লিক। ক্লিয়ার সবাই? তারপরে আমরা যেটা দেখবো, কি প্রেস, কি ডাউন, কি আপ, এই পার্টটা দেখবো আমরা এখন। তো কি প্রেসটা দেখি, মাউস ইভেন্টের পরে হচ্ছে কিবোর্ড ইভেন্ট, কিবোর্ড ইভেন্ট, কিবোর্ড ইভেন্ট। এটা হচ্ছে আমি এর মধ্যে প্রেস করে দিচ্ছি আমি। এটা হচ্ছে আমাদের কিবোর্ড ইভেন্টের জন্য। তো এখানে আমরা আপনার এগুলো দিলাম না। কিবোর্ড ইভেন্ট জিনিসটা কি, আমরা এখানে একটা ইনপুট ফিল্ড নিই। কিবোর্ড ইভেন্টে কাজ করবে মেইনলি হচ্ছে কোনো কিছু লেখার সময়, টাইপিং এর সময়, টাইপিং এর সময় এটা কাজ করবে। তো এখানে হচ্ছে একটা ইনপুট ফিল্ড নিলাম, ইনপুট টাইপিং টেক্সট। তো এটাকে আমি হচ্ছে ধরবো $, ইনপুট, আমি ইনপুট দিচ্ছি। তারপর এটাকে যদি আমি কি করব, কি প্রেস দিচ্ছি, আমি কি প্রেস, তার ভিতরে হচ্ছে একটা ফাংশন কাজ করবে। যদি আমি যদি এখানে কি প্রেস করি তখন এটা কি করবে, ফাংশন কাজ করবে, এবং ফাংশনের কাজটা আমি এখানে দিয়ে দিব। ফাংশনটা কি করবে, আপাতত একটা অ্যালার্ট মেসেজ শো করাবে। আমি এখানে দিয়েছি হ্যালো, হ্যালো আমাকে কেন প্রেস করলাম, প্রেস করলেন, হ্যালো আমাকে কেন প্রেস করলেন, এরকম কিছু বলছি। এরপর যদি আমরা হচ্ছে থেকে রিফ্রেশ করি, তো এইখানে আমাদের কিবোর্ড ইভেন্ট, এখন যদি আমি এখানে প্রেস করি, কিছু প্রেস করি, প্রেস করা মাত্রই এখানে দেবে হ্যালো আমাকে কেন প্রেস করলেন, এরকম কিছু শুরু করবে। মানে আমি এখানে জাস্ট কিছু লিখবো বা কিছু একটা ইভেন্ট ঘটাবো তখনই মাত্র এখানে কিছু করবে, লিখতে যাব তখন আমাকে অ্যালার্ট মেসেজ শুরু করবে, হ্যালো আমাকে কেন প্রেস করলেন। এটা হচ্ছে কি প্রেস ইভেন্ট। ক্লিয়ার সবাই? এবার দেখি, এবার দেখবো আমরা কি আপ, কি আপ। আচ্ছা আপ জিনিসটা কি দেখি আমরা, কি আপ। যখন আমি এখানে প্রেস করছি, দেখেন যখন আমি এখানে যখন নিয়ে এসে প্রেস করছি তখন একটা একটা কিন্তু উঠছে, যে উঠছে, তারপরে মেসেজটা শো করছে, মানে কি আপ হচ্ছে। আপনি যখন একটা প্রেস করবেন, যখন একটা কি প্রেস করবেন তারপরের লেটার থেকে আপনাকে এই যে লেটারটা শো করছে। এর আগে যেটা হয়েছে কি প্রেস, মানে কি প্রেস তার সাথে সাথেই আমাকে শো করছে, আর এখানে যেটা হচ্ছে প্রথমটা
প্রথমটার জন্য প্রথমে এটা হবে, দেখেন প্রথমে এটা কিন্তু শো করছে, বাট কি প্রেসে কিন্তু আমার কোনো লেটার শো করে নাই। এটা হচ্ছে কি প্রেস, আর হচ্ছে কি আপ। এবার যদি আমি কি ডাউন দিই, আমি এটা প্রজেক্ট করে দেখাবো আপনাদের, তো পরে এটা একটা প্রজেক্ট হবে। কি ডাউন যদি আমি দেই তাহলে কি হবে, কি ডাউন আমি যখন প্রেস করছি, এটাও কি কি প্রেসের মতো। আমি দেখেন করছি, দেখেন এখানে কি হচ্ছে, আমি যখন লিখছি তখন কিন্তু লেখাটা উঠে নাই, বাট যখন আমি উকি দিচ্ছি তখন লেখাটা শো করছে। এটা হচ্ছে কি ডাউন। এই ধরনের কাজ আমরা একটু পরে দেখবো, এটা নিয়ে আসলে একটু বেশি আমার দরকার নেই। তারপরে আমরা হচ্ছে এইগুলা জানলাম, জানার পর একটা নিজের একটা প্রজেক্ট করবো, হবে আপনাদের ফর্ম ভ্যালিডেশন ইউজার নেম চেক, তখন আপনারা এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে ফর্ম। এটা হচ্ছে ফর্ম ভ্যালিডেশনে কি হতে পারে, সাবমিট হতে পারে, চেঞ্জ হতে পারে, ফোকাস হতে পারে, ব্লার হতে পারে। তো আমরা একটু পরে একটা দেখবো যে প্রজেক্ট নিজেরা যখন করবো তখন এটা কি হয়ে যেত ফর্ম ইভেন্ট। ধরেন আমি এখানে একটা ইনপুট টাইপ নিচ্ছি। তো আমি যদি এখানে দিচ্ছি চেঞ্জ, চেঞ্জ ফাংশন, আমি এখানে একটা ইনপুট ফিল্ড নিচ্ছি, এখানে আমি একটা চেঞ্জ ফাংশন নিচ্ছি। যখন আমি যখন আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে এখন কি এখানে কোনো লেখা নেই, বাট যখন আমি এটাকে চেঞ্জ করব, যখন আমি চেঞ্জ করে যখন বাইরে আসতেছি তখন এই যে এরর শো করছে। কি বললাম, চেঞ্জের কাজ হচ্ছে আপনার এখানে কিছু নাই, মানে চেঞ্জ হইলো, এখন কিছু নাই, কিছু লিখলাম চেঞ্জ হলো, বাট যখন লেখার পরে যখন আপনি বাইরে আসবেন তখন আপনার ঘটনাটা ঘটবে। এটা হচ্ছে চেঞ্জ। তারপর যদি আমি দিই ফোকাস, ফোকাস ফোকাসটা হচ্ছে আপনি এখানে ক্লিক করা মাত্রই আপনাকে, দেখেন ক্লিক করা মাত্রই অ্যালার্টটা শো করবে। হয়ে গেল, এখানে প্রেস করছি আমি, সমস্যা হচ্ছে আমার এখানে। এই যে মানে এটা হচ্ছে ফোকাস, মানে ক্লিক করা মাত্রই আমার আপনাকে ফোকাস, ফোকাস মানে ক্লিক ইভেন্টের মতো কাজ করতেছে। এখানে ক্লিক করা মাত্রই আপনাকে এই ম্যাসেজ শো করবে, এটা হচ্ছে ফোকাস ইভেন্ট। ব্লার ইভেন্টটা দেখি আমরা তাইলে। ব্লার ব্লার ইভেন্টটা হচ্ছে যখন আপনি ক্লিক করে বাইরে আসবেন তখন আপনার ইভেন্টটা ঘটবে। আচ্ছা, একটু আমি এখানে সমস্যা হচ্ছে, আমি এটাকে নতুন একটা ওপেন করি। ব্লার ইভেন্ট হচ্ছে আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করে আবার বাইরে ক্লিক করলেন, তখন ঘটনাটা ঘটবে। মানে এখানে ফোকাস করে আপনি যখন বাইরে এসে ক্লিক করবেন তখন আপনার এই ঘটনাটা ঘটবে, সেটা হচ্ছে ব্লার। দেখবো আমরা এই ধরনের কাজ কিছু দেখবো। তো আমরা শিখলাম ফোকাস, ব্লার, চেঞ্জ, আর সাবমিটটা সাধারণত ফর্মের মধ্যে কাজ করে, এটা এখন আমি দেখাচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা একটা প্রজেক্ট করি, ছোটখাটো ছোটখাটো একটা প্রজেক্ট তৈরি করি। প্রজেক্টের নাম দিলাম হচ্ছে আমি ইউজার নেম চেক। এটা দেখলাম ইউজার নেম চেক। ধরেন আপনি এখানে দিলেন ইনপুট নিলেন, আর এখানে একটা বাটন নিলেন, বাটন এখানে হবে ধরেন চেক। প্রথমে যখন আমি বাটনে ক্লিক করব, বাটন তোমাকে যখন বাটন না, আমি ইনপুটকে ইনপুটকে হচ্ছে ইনপুট তোমাকে যখন কি কি আপ করা হবে, কি আপ, আমরা জানি কি প্রেস হয়, কি আপ হয়, কি ডাউন হয়, তিনটা হচ্ছে কিবোর্ডে দিবে। ইনপুট তোমাকে যখন কি আপ করা হবে তখন তোমার ভিতরে একটা ফাংশন কাজ করবে। ফাংশনটা হলো যে আমি এখানে এক্সট্রা করাচ্ছি h1, h1 এর মধ্যে তুমি এখন ইনপুটের ভ্যালুটা নিয়ে আসবা। তো আমি আগে ফার্স্ট ইনপুটের ভ্যালুটা নেই ভ্যাল মেথডের মাধ্যমে।
ভ্যাল কিন্তু ভ্যালু দিচ্ছি না, এখানে ভ্যালু ভ্যালু এখানে হবে ডলার সাইন, সরি ডলার সাইন কি হবে, ইনপুট, ইনপুটের কি যাবে ভ্যালু। ইনপুট তোমাকে যখন কি আপ করা হবে, একটা ফাংশন কাজ করবে, তাহলে তখন কি হবে, ভ্যালুটা ইনপুটের ভ্যালু। এখন আমরা এই ভ্যালুটাকে h1 এর মধ্যে পাঠিয়ে দিচ্ছি। এখানে ভ্যালুটা হচ্ছে h1 এর মধ্যে কি যাবে, টেক্সট যাবে, টেক্সটটাকে ভ্যালু। যদি আমি সেভ করে যদি এখন এটাকে রান করি, কিছু দেখতে পাবো। আমি যখন লিখবো, দেখেন আমি যা লিখছি তা কিন্তু শো করছে। আমি লিখলাম এ শো করছে, বি লিখলাম, বি শো করছে, সি লিখলাম, সি শো করছে, ডি লিখলাম, ই লিখলাম, এফ লিখলাম। আমি যা লিখছি নিচে তা তা শো করছে। এটা হচ্ছে কি আপ, কি আপ। আমি যদি এখানে কি প্রেস দিই তাহলে কি ঘটনা ঘটে, কি প্রেস দিচ্ছি আমি এ বি সি, তার মানে কি প্রেস আর কি আপ মোটামুটি একরকম, কি প্রেস এবং কি আপ মোটামুটি একরকম। এবার কি ডাউন, কি ডাউন, এখানে প্রথম কিন্তু শো করছে না, বাট যখন আমি দিচ্ছি এবং স্পেস দিচ্ছি তখন কিন্তু তারপরে এগুলো শো করছে। মানে কি ডাউন হচ্ছে, প্রথমটা শো করছে না, প্রথমবারে শো করবে না, প্রথমবারে শো করবে না। যখন আমি পরেরটা লিখছি তখন শো করছে, পরেরটা লিখছি তখন পরেরটা শো করছে, আগেরটা শো করছে। এটা হচ্ছে কি ডাউন, ঠিক আছে। তো আমরা এখন একটা কাজ করব, আমরা হচ্ছে এই যে ভ্যালুটা নিব, ভ্যালুটা দেখবো যে এটা লেন্থ 10 থেকে 12 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে, অথবা 6 থেকে 10 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে। এই ভ্যালুটা সাপোজ যে 6 থেকে না, 8 থেকে 12 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে। যদি 8 থেকে 12 ক্যারেক্টারের মধ্যে হয় তাহলে আমার ইউজার নেমটা ভ্যালিড, আর যদি এর কম হয় অথবা 12 বেশি হয় তাহলে বলতে হবে এটা হচ্ছে ইনভ্যালিড। তাহলে আমরা এরকম কিছু দেখবো। তো আমাদের যেটা করতে হবে, এই যে ইনপুটের যে ভ্যালুটা এটা অলরেডি জানি, এটা হচ্ছে কি ইন্টিজার আকারে আসে না, এটা হচ্ছে একটা স্ট্রিং আকারে আসে। তো আমাকে তো ভ্যালুটাকে ইন্টিজার বানাতে হবে। তো আমরা অলরেডি জানি এটা কিসের কোন মেথডের মাধ্যমে করে, পার্স ইন্টিজার। তাহলে আমি এখানে এই ভ্যালুটাকে আমি ইন্টিজার বানানোর জন্য পার্স ইন্টিজার মেথডের মধ্যে রাখছি, পার্স ইন্টিজার মেথডের মধ্যে রাখছি। তাহলে কি হবে, এই ভ্যালুটা এখন ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। এই যে ভ্যালুটা আসবে সেটা এই পার্স ইন্টিজার মেথডের মাধ্যমে ইন্টিজার কনভার্ট হয়ে ভ্যালুতে স্টোর হবে। এখন যদি এখন আমরা যেটা করব যে এই চনের মধ্যে আমরা এই ভ্যালুটা লেংথ বের করব, লেংথ। তাহলে লেংথ বের করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি একটা লেন একটা ভেরিয়েবল নিলাম। কার লেংথ বের করব, ভ্যালুর লেংথ। ইন্টিজারে না বানালেও হবে, আমি এখানে একটা ভুল লিখছি, ইন্টিজার বানাতে হবে না, ইন্টিজার বানাতে হবে না, কারণ আপনি যদি এখানে ক্যারেক্টার দিবেন এটাকে আপনি ইন্টিজারে কেন বানাবেন। লেন ভ্যালু, ভ্যালুটাকে কি বানাইলাম, লেংথ, ভ্যালু ডট লেংথ। তাহলে এই ভ্যালু ডট লেংথ মানে হচ্ছে আমার এখানে যতটা ক্যারেক্টার আছে এই ক্যারেক্টার হিসাব করে লেনের মধ্যে রাখবে। এখন আমি h1 এর মধ্যে ভ্যালুটা পাস করি, h1 মধ্যে কি যাবে, ভ্যাল মেথডের মাধ্যমে আমার লেন যাবে। এবার দেখেন তো কি হয়। আর আমি এখানে কি ডাউন না দিয়ে কি আপ দিয়ে যাচ্ছি, কারণ কি ডাউন দিলে সমস্যা হয়, পরেরটা আগের টাকা মানে একটা স্পেস দিতে হয়, সমস্যা হয়। তো আমি এখানে হচ্ছে এ লিখলাম, বি লিখলাম, কাজ করছে না, ভ্যালু ডট লেন্থ, ইনপুট কি ফাংশন এর ভিতরে টেক্সট হবে এখানে, সরি টেক্সট মেথড না,
দেখেন কি হচ্ছে এখানে, টেক্সট মেথডের মাধ্যমে আমি এই যে ল্যানটা পাঠিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে লিখছি এ, তাহলে এ কটা, একটা ক্যারেক্টার, বি লিখছি 2, সি লিখছি 3, লিখছি 4, লিখছি না, আমি যতগুলা ক্যারেক্টার লিখবো ঠিক ততগুলো আমার এখানে অটোমেটিক এখানে সেট হচ্ছে। এটা হচ্ছে মানে আমার ক্যারেক্টার কয়টা এটা কাউন্ট হচ্ছে। এখন আমি যদি কাউন্ট করতে পারলাম, এখন কাউন্ট করে আমাকে কন্ডিশন দিতে হবে, যদি এ ল্যান্ডটা যদি 8 থেকে 12 ক্যারেক্টারের মধ্যে হয় তাহলে আমাকে বলতে হবে ভ্যালিড ইউজার নেম, আর না হলে ইনভ্যালিড ইউজার নেম। তাহলে আমি এই কাজটাই করবো, যদি ইফ ল্যান, যে ল্যানটা আসবে সেটা যদি 8 থেকে বড় অথবা সমান হয়, এবং এবং কি হতে হবে, ল্যান 12 থেকে সমান অথবা ছোট হয়, তাহলে আমাকে আমি বলবো যে টেক্সটের মধ্যে আমার এখানে যাবে ভ্যালিড ইউজার নেম। আর যদি না হয় তাহলে আমরা এখানে লিখবো এলস। এখানে এই জনের মধ্যে টেক্সট যাবে, এখানে যাবে হচ্ছে ইনভ্যালিড ইউজার নেম। ওকে, এবার তাহলে দেখি আমি একটা কাজ করতে পারি, আমি আরেকটা ইয়ে নিচ্ছি, স্টুডেন্ট নিচ্ছি, স্টুডেন্ট। আমি একটা কাজ করি যে স্টুডেন্টের মধ্যে ল্যানটা পাঠাই, $সাইন স্টুডেন্টের ভিতরে আমি হচ্ছে ট্যাক্স পাঠাচ্ছি ল্যান, মানে ল্যানটা এভাবে শো করে যাতে আমি আপনাদের ওইভাবে দেখাতে পারি। তো ট্যাক্সের ভিতরে আমার যাবে হচ্ছে ল্যান। দেখেন আমি যখন এ দিচ্ছি ইনভ্যালিড, কারণ এ একটা, তখন একটা যখন ইনভ্যালিড হবে তখন এটা কালারটা কালো না হবে রেড, তাহলে কালারটা চেঞ্জ করবে কেমনে, এই সিএসএস, এখানে আমি সিএসএস ঢুকে দিচ্ছি, সিএসএস দিয়ে আমি বলে দিচ্ছি তখন তোমার কালারটা হবে কি, কালার হবে রেড। বাট যখন ভ্যালিড হবে তখন সিএসএস ঢুকে দিচ্ছি, তখন কালার হবে আপনার গ্রিন। ভ্যালিড হলে গ্রিন হবে, ইনভ্যালিড হলে রেড হবে। তাহলে আমি এ দিলাম ইনভ্যালিড, কারণ একটা বি দিলাম তাও ইনভ্যালিড, সি যখন 6, 7, 8, 8টা যখন হবে তখন কিন্তু ভ্যালিড হয়ে গেছে, যখন 9টা ভ্যালিড, 10টা ভ্যালিড, 11টা ভ্যালিড, 12টা তাও ভ্যালিড, 13টা যখন হবে তখন আবার ইনভ্যালিড। এভাবে হচ্ছে একটা আপনি ইউজার নেমের লেংথ আপনি অনুসারে চেক করতে পারবেন যে এটা ভ্যালিড না ইনভ্যালিড। বুঝতে পারলাম? ক্লিয়ার সবাই? মজা লাগে জাভাস্ক্রিপ্ট? কার কার কাছে বোরিং লাগতেছে? সহজ লাগে না? ম্যাজিক লাগে না? হ্যাঁ, এখন আমরা একটা ফর্ম ভ্যালিডেশন করা শিখবো। আজকে তো আমার মনে হয় যে মানে এই তো বিজনেস শেষ করার পরে কি আর পড়ানো দরকার আছে আপনাদের? আরো আছে, এখানে আরো আছে, সময় আছে অনেক। ঠিক আছে, আপনাদের প্র্যাকটিস করার জন্য টাইম দেবে 1 ঘন্টা, একটু পরে দিব। তাহলে এই প্রজেক্টটা করার পরে আপনাদের প্র্যাকটিস করার জন্য টাইম দেয় নাকি? এই প্রজেক্টটা কমপ্লিট করি, তারপরে আপনাদের 1 থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে প্র্যাকটিস করার জন্য টাইম দিব। তো আপনারা প্র্যাকটিস করে প্রবলেম গুলো আমাকে দেখাবেন, দেখানোর পরে যদি সময় থাকে তারপরে আমরা অন্য টপিকে যাব। মাত্র 16টা ক্লাস আজকে, আরো তো অনেক ক্লাস আমাদের বাকি। আস্তে আস্তে সবকিছু ইনশাল্লাহ কভার হয়ে যাবে, আপনারাও চেষ্টা করবেন, আর আমি তো আছি আপনাদের সাথে। আচ্ছা দেখেন, এখন যদি আমরা একটা ছোটখাটো একটা মিনি প্রজেক্ট করি, আমরা দেখি না একটা যখন একটা ফর্ম সাবমিট করি, আমি যদি সাপোজ ইয়া না দিলাম, ইউজার নেম এখানে রিকোয়ার্ড ছিল আমি দিলাম না, তখন কি আসবে যে ইউজার নেম ক্যানট বি এমটি, ইমেল দিলাম না বলবে ইমেল ক্যানট বি এমটি, এরকম কিছু করব। আর এটা তো দেখলামই কিভাবে বেল মেথডের মাধ্যমে ব্যবহার করতে পারি।
আরটা হচ্ছে ইমেল ভ্যালিডেশন। এটার কাজটা এখন আমরা শিখবো না, এটার কাজ পরে। এটা একটু ইয়ে আছে, একটু দেখতে হবে আপনাদের, কঠিন আছে একটু বিষয়টা, ইমেল ভ্যালিডেশনের বিষয়টা। তো নর্মালি করা যায়, কিন্তু যখন আপনি একটা ইয়ার মাধ্যমে করবেন, প্রোগ্রামের মাধ্যমে করবেন, তখন কিছু ব্যাপার আছে, আর একটা ক্লাস দেবে। তো আমরা হচ্ছে একটা ফর্ম ভ্যালিডেশন করা শিখবো। এখানে ফোল্ডার ফর্ম ভ্যালিডেশন। তাহলে এটা হচ্ছে আমাদের আগে ছিল, এগুলো আমি আপাতত বাদ দিয়ে দিচ্ছি, কপি করছি। আচ্ছা, এখানে আমি ইয়াটা করে নিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আগে ছিল। এখানে সিএসএস টা আমি স্টাইল ডট সিএসএস নিচ্ছি, স্টাইল ডট সিএসএস। তো এখানে আমি একটা ফর্ম ভ্যালিডেশন করা শিখবো। আমি ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব, তারপর যখন ক্লিক করব, যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব, তখন আমাকে চেক করে বলবে যে আমার ইউজার নেমটা বা অল ফিল্ড গুলো ঠিক আছে কিনা, আমি সবগুলো দিচ্ছি কিনা চেক করে দেখবো। আমি এই কাজটা এখন করব। তো আমি হচ্ছে এখানে একটা লিভ নিচ্ছি, লিভ ডট লগ, ক্লাস নিচ্ছি লিভ ডট লগ, মানে এখানে যদি লগ ইন ফর্ম, তো আমি এখানে লগ নামে একটা লিভ দিলাম। এর ভিতরে হচ্ছে ফর্ম নিচ্ছি, ফর্মের অ্যাকশন থাকবে, অ্যাকশনটা আপনার পরে বুঝবেন, তারপর কাজ হচ্ছে। আচ্ছা, এর ভিতরে হচ্ছে আমি একটা লেবেল নিচ্ছি, অলরেডি জানেন লেবেল দিয়ে কি করে। আমি নিচ্ছি হচ্ছে ধরেন ইউজার নেম, ইউজার নেম, তারপর হচ্ছে আমি একটা ইনপুট ফিল্ড নিচ্ছি, ইনপুট নিচ্ছি, আর এটা একটা আইডি দিয়ে দিচ্ছি আমি, আইডি বলতে হচ্ছে ইউ নেম, ইউ নেম। আর এখানে ফর্মের একটা আইডি দিচ্ছি আমি, ফর্মের আইডি দিয়ে দিলাম, এটা হচ্ছে লগ ফর্ম, আমি আইডি দিয়ে দেবো ওকে। তারপরে আমি এখানে একটা পাসওয়ার্ডের জন্য আরেকটা লেবেল নিচ্ছি, পাসওয়ার্ড নিতে হবে আমার, পাসওয়ার্ড। তারপরে হচ্ছে আপনাকে ইনপুট নিতে হবে, টাইপ করতে হবে পাসওয়ার্ড। তারপর এখানে আইডি হবে 5, আইডি দিলাম আমি 5। তারপর আমাদের একটা বাটন তৈরি করতে হবে। তো আমি বাটন তৈরি করার জন্য ইনপুট দিচ্ছি, টাইপ করতে হবে সাবমিট, এবং দিচ্ছি ভ্যালু, ভ্যালু ইকুয়াল টু দিলাম লগ ইন, এরকম কিছু। তো এটা এখন যদি স্ক্রিনে দেখি আমরা এরকম কিছু দেখতে পাবো, এরকম কিছু দেখতে পাবো। তো এটাকে আমি একটু, মানে একটু মনে হচ্ছে একটা প্রজেক্টের মতো, আমি সিএসএস দিয়ে স্টাইল করে দেখাই আপনাদের, সিএসএস দিয়ে স্টাইল করি। তো আমাদের সিএসএস হচ্ছে এই পাশে, ভিউতে গিয়ে লেআউট হচ্ছে কলাম 2 দিয়ে দিচ্ছি, স্টাইল ডট সিএসএস। তো আমি ফার্স্টে এই যে লগ ডিপ ফিরে উঠছি, লগ ডিপ ওর হচ্ছে একটা উইথ সেট করে দিচ্ছি 400 px, এবং আমি একটা মার্জিন দিয়ে দিচ্ছি 100 px অটো। আমি একটা হচ্ছে বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডার দিয়ে দিচ্ছি আমি 1 পিক্সেল সলিড গ্রিন। তারপর আমি হচ্ছে পেডিং দিয়ে দিচ্ছি 10 px, সরি 30 px দিয়ে দিচ্ছি পেডিং। তারপর হচ্ছে ডট লগ এর ইনপুট, ইনপুটকে কি করতে হয়, ডিসপ্লে এতটা ইনলাইন করা থাকে, ব্লক করতে হবে, উইথ দিয়ে দিচ্ছি বক্সের সমান আপনার 100%। তারপর আমি একটা পেডিং দিয়ে দিচ্ছি 10 px, এবং আমি দিয়ে দিচ্ছি বক্স সাইজিং, আমি দিচ্ছি বর্ডার বক্স। তারপর আমি দিচ্ছি শুধু বর্ডার,
বর্ডার দিয়েছি আমি 1px solid green এটা দিয়ে দিচ্ছি এবং মার্জিন টপ দিয়ে দিচ্ছি 10px। তাহলে এখন কি হবে, এখন দেখি তাহলে আমাদের দুইটা এরকম হবে, ইউজার নেম পাসওয়ার্ড এরকম হবে। এখানে একটা ওই যে ইয়া নাই, পয়েন্টার আসতেছে না, হাতের মতো আসছে না, তাহলে আমাকে একটু ঠিক করতে হবে এটা কোথায় আছে। হ্যাঁ রাইট রাইট, হ্যাঁ তাহলে আমাকে সাবমিট কি ধরতে হবে। তো এটা আছে হচ্ছে আপনার লগের ভিতরে ইনপুট, তাই না? তো এখানে ইনপুট কোনটাকে ধরবো, তো আমি ধরতে পারি লগ দিয়ে তার ভিতরে ইনপুট, কিন্তু ইনপুট ধরতে হবে এটাকে, কারণ সবগুলোতে ইনপুট। আমি এভাবে ধরতে পারি, এটা টাইপটা আমি বলে দিচ্ছি, টাইপ ইকুয়াল টু সাবমিট, একদম স্পেসিফিক ধরার জন্য যার টাইপ হচ্ছে সাবমিট, তাকে শুধু ধরো। লগ ইনপুট যার টাইপ হচ্ছে কি সাবমিট, হাত ব্রেকেট দিয়ে বলে দিলাম, তাকে শুধু ধরো। ধরো তুমি বলে দাও যে কার্সর পয়েন্টার, এবার দেখুন তো কাজ করে কিনা, এবার আছে, এবার কাজ করে। এবার আমরা হচ্ছে একটা এখানে ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব। যখন আমি লগ ইনে ক্লিক করব তখন আমার এখানে শো করবে যে ইউজার নেম ইজ ইনভ্যালিড, পাসওয়ার্ড ইজ ইনভ্যালিড, অথবা আমি যদি সব ওকে দেই তাহলে বলবে যে অল ফিল্ডস আর ওকে, ঠিক আছে, এরকম কিছু দেখাবে। তারপর আমরা এখানে একটা মেসেজ শো করানোর জন্য আমি আপাতত আমি উপরে দিচ্ছি, উপরে অথবা লগের মধ্যে দিতে পারি। আচ্ছা আমি আপাতত উপরে দিচ্ছি, H1 ডিপ উপরে মেসেজটা শো করানোর জন্য। H1 কি ধরে আমি বলে দিচ্ছি H1, তোমরা H1 তুমি থাকবা টেক্সট অ্যালাইন সেন্টার, তোমার ফন্ট ফ্যামিলি হবে চান্দারা এবং তোমার ফন্ট সাইজ হবে ফন্ট সাইজ 50px। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে কিছু আসবে না, কারণ আমার তো এখানে কিছু লেখা নেই। আমি এখানে আপাতত লেখা দিচ্ছি অল, তাহলে দেখি মাঝে আসে কিনা। এই যে অল, আচ্ছা এরকম কিছু শো করবে, মানে আমি যখন দিব তখন উপরে ম্যাসেজটা শো করবে। যদিও এটা উপরে শো করে না, এটা আপনারা করবেন, উপরে শো করে দেখাচ্ছে এখন আপনাদের। তো এই হচ্ছে আমাদের HTML CSS দিয়ে আমরা এখন স্ট্রাকচারটাকে তৈরি করলাম। এখন আমরা যেটা করব যে ফর্ম যখন সাবমিট হবে, আমি যদি ইউজার নেম না দিই তাহলে আমাকে বলবে যে ইউজার নেম মাস্ট নট বি এমটি। যদি আমি পাসওয়ার্ড না দেই তাহলে বলবে পাসওয়ার্ড মাস্ট নট বি এমটি। আমি যদি কোনোটাই না দেই তাহলে বলবে ফিল্ড মাস্ট নট বি এমটি। আমি যদি সবকিছু ঠিক দেই, সব যদি ওকে দেই, সবগুলা ফিল্ড যদি পূরণ করি তখন বলবে অল ওকে, এরকম কিছু করবে। তো আমরা স্কিপ থেকে যাচ্ছি, স্কিপ থেকে গিয়ে আমি এখন ইফ ফর্মটাকে কি করব, সাবমিট করব, সাবমিট। তাহলে এই ফর্মকে সাবমিট করার জন্য আপনি লিখবেন, ফর্মকে দেওয়ার জন্য $, ফর্ম এভাবে দিয়ে আপনি যে আইডি দিয়েছেন না, আপনি যদি আইডি দিয়ে ধরেন তাহলে আরো বেশি স্পেসিফিক ভাবে একই ধরা হবে, কারণ আপনার এখানে তো আরো অনেক ফর্ম থাকতে পারে। তখন আপনি যদি শুধু ফর্ম দেন তাহলে তো সকল ফর্মকে সাবমিট করা হয়ে যাবে, কারণ একটা ফর্ম তো আর থাকবে না, অনেকগুলো ফর্ম তো থাকতে পারে। আচ্ছা, তো আমি এখানে স্পেসিফিক ভাবে ধরার জন্য ফর্ম লিখছি আর তার আইডিটাও দিয়ে দিচ্ছি সাথে করে। আমি কিভাবে আইডিটা দিব, ফর্মের আইডিটা দেওয়ার জন্য ফর্ম লিখে হ্যাশ লগইন ফর্ম, আরো বেশি স্পেসিফিক ভাবে ধরার জন্য। আচ্ছা আমি এখানে কোটেশন গুলো কেটে দিচ্ছি। তাহলে ফর্মের যে যার আইডি হচ্ছে লগ ফর্ম, তার মানে একই ধরছে। এখন ফর্ম ট্যাগের যার আইডি লগ ফর্ম তাকে ধরে বলে দিচ্ছি তোমাকে যখন সাবমিট করা হবে, ফর্ম লিবের লগ ফর্ম আইডি তোমাকে যখন সাবমিট করা হবে তখন একটা ফাংশন কাজ করবা তুমি। তখন তুমি কি করবা, এই কাজগুলো জাস্ট এখানে আমি বলে দিব। আমরা অলরেডি জানি $document.ready ফাংশনটা লিখতে হয়, বাট এটা আপনারা লিখে করেন, না লিখলেও সমস্যা নেই, জিনিস কাজ করবে। তাকটা না লিখলে তো HTML ট্যাগ কাজ করে, তাই না? আমরা যদি এখানে বডিটা কিছু না লিখি, যদি HTML ট্যাগ লিখি তাহলে তো কাজ করে। তো ওটা লিখলে ভালো, document.ready ফাংশন। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে যখন ফর্মটা সাবমিট করব তখন আমরা নেমের ভ্যালুটা নিব, তাহলে
ভেরিয়েবলের ভিতরে আমি ভেরিয়েবল দিলাম না, জাস্ট নেম নিচ্ছি। নেম ইকুয়াল টু, তো নেমের ভ্যালুটা কিভাবে নিব, আইডি দিয়ে দিচ্ছি না আমরা, আইডি দিয়ে ধরতে পারি। তো আমি স্পেসিফিক ভাবে ধরার জন্য আমি ধরছি $, ইনপুট হ্যাশ, তারপর হচ্ছে আইডি। আইডি কি, ইউনেম। আমি শুধু ইউনেম লিখলেও হবে, আবার শুধু ইনপুট লিখলে সব ইনপুট কি ধরা হয়ে যাবে। তো আমি আরো বেশি স্পেসিফিক ভাবে ধরার জন্য ইনপুট তার আইডিটাও দিয়ে দিচ্ছি। তার ভ্যালুটা নিচ্ছে। তারপরে পাসওয়ার্ডের ভ্যালু নিচ্ছি আমি, পাসওয়ার্ড, তার ভ্যালু হচ্ছে $, ইনপুট হ্যাশ পাসওয়ার্ড, তার কি নিচ্ছি, বেল মেথডের মাধ্যমে ভ্যালুটা নিচ্ছি। কি করলাম দেখেন, নেমের মধ্যে এখন ভ্যালুটা আছে ইউনেমের, এবং পাসওয়ার্ডের মধ্যে, পাসের মধ্যে এখন এই যে এই ইনপুটের ভ্যালুটা আছে। এখন আমাকে চেক করে দেখতে হবে যে নেম খালি কিনা, পাসওয়ার্ড খালি কিনা। তাহলে আমি কন্ডিশন দিব, যদি নেম ইকুয়াল, এখানে দুইটা ইকুয়াল হবে, একটা ইকুয়াল আর দুইটা ইকুয়ালের মধ্যে পার্থক্য আছে। একটা ইকুয়াল দিয়ে এটার ভ্যালুটা এটার মধ্যে পাঠানো হয়, অ্যাসাইন করা হয়, আর আর দুইটা ইকুয়াল দিয়ে ভ্যালুটা চেক করা হয় যে এটা সমান কিনা। ইকুয়াল আর একটা ইকুয়ালের মধ্যে পার্থক্য আছে। ইকুয়াল দিলে ভ্যালুটা এটার মধ্যে অ্যাসাইন হয়, আর দুইটা ইকুয়াল দিলে ভ্যালুটা চেক করা হয় এটার সমান কিনা। ঠিক আছে, তো নেম ইকুয়াল যদি ফাঁকা হয়, ফাঁকা মানে কোটেশন দিয়ে দিলাম, যদি আমার ফাঁকা ক্যারেক্টার হয়, নেম ইকুয়াল যদি ফাঁকা ক্যারেক্টার হয়, এবং পাসওয়ার্ড যদি আমার ফাঁকা হয়, তাহলে কি বলবে, তাহলে h1 এর মধ্যে, এই যে h1 আছে কোথায়, h1 আমরা দেই নাই, উপরে একটা h1 টেক নিই, h1 টেক নিলাম। তো h1 এর মধ্যে আমার এখানে বলবে যে all fields must be required, এরকম কিছু দেখাবে। $h1 এর মধ্যে আমার এখানে একটা কি যাবে, ট্যাগ যেতে পারে, অথবা HTML ট্যাগও যেতে পারে। আমি HTML দিলাম, HTML ট্যাগের মধ্যে বলে দিলাম যে field must not be empty, field must not be empty। কি করলাম দেখেন, নেম যদি ফাঁকা হয়, পাসওয়ার্ড যদি ফাঁকা হয়, তাহলে HTML এর ভিতরে কি আসবে, field must not be empty। তাহলে দেখি তো শো করে কিনা, দুটোটাই ফাঁকা। লগইন করলাম। এখানে যেটা করতে হবে, দেখেন চলে যাচ্ছে না, এখানে রিটার্ন ফলস করতে হবে। একদম শেষে আপনাকে করতে হবে রিটার্ন ফলস, তাহলে এটা ঝামেলাটা হবে না। আইসা যে চলে যাচ্ছে ডুব করে, এই ঝামেলাটা হবে না। এখন কিন্তু এই ঝামেলাটা হচ্ছে না, ফিল্ড মাস্ট নট বি এমটি, রিটার্ন ফলস করতে হবে, মানে ওই সাবমিটার একদম শেষের লাইনে কি করতে হবে, রিটার্ন ফলস, এটা করতে হবে। তো এটা হচ্ছে একটা কন্ডিশন, যদি দুটোটাই ফাঁকা হয় তাহলে ফিল্ড মাস্ট নট বি এমটি। যদি এটা হয় শুধু নেম ফাঁকা হয়, এবং আমি এটা একটা কালার দিয়ে দিচ্ছি, যে স্প্যান ট্যাগের ভিতরে দিয়ে, স্প্যান ট্যাগ এর ভিতরে হচ্ছে স্প্যান ট্যাগ ঢুকে দিলাম। তাহলে আমি একটা স্টাইল দিয়ে দিচ্ছি, স্টাইল সিঙ্গেল কোটেশনের ভিতরে হচ্ছে ডাবল কোটেশন। দেখেন, স্প্যান স্টাইল ইকুয়াল টু কালার রেড, ফিল্ড মাস্ট নট বি এমটি। হ্যাঁ দেখাবো, স্প্যান স্টাইল ইকুয়াল টু কালার রেড, তাহলে এখন কি হবে, ফিল্ড মাস্ট নট বি এমটি। তাহলে কি দোনোটা বক্স কি হবে, বর্ডার কি হয়ে যাবে, আগে কি ছিল বর্ডার, লগে ইনপুটের বর্ডারটা কি ছিল, কালো দিয়ে বর্ডার হয়ে গেছে, আগে ছিল গ্রিন। তাহলে আমি যদি দুইটাই খালি থাকে, তাহলে আমি ইনপুটের কার ইনপুট, লগের কাকে ধরবো, ইনপুট গুলা যতগুলো আছে, যতগুলো ইনপুট না, আপনার ইনপুট হ্যাশ ইউজার নেম, এটাকে হচ্ছে আমি ইনপুট হ্যাশ ইউনেম। তোমার একটা CSS অ্যাপ্লাই হবে, তুমি হবে বর্ডার 1 পিক্সেল সলিড
ব্যাস, শুধু ইউজার নেমকে দিলাম, তারপর পাসওয়ার্ড দিচ্ছি, এটা হবে পাসওয়ার্ড, এটা হবে। দেখি আবার হয় কিনা, কাজ করে। ধরোটা ইয়ে হয়ে গেছে না, লাল হয়ে গেছে না, রেড হয়ে গেছে না, এই যে হবে। এবার যদি শুধু নেম যদি ফাঁকা হয় তাহলে কি হবে, else if, যদি নেম যদি ফাঁকা হয় তাহলে এই কাজগুলাই আবার দিয়ে দিচ্ছি, একটু এডিট করে দিব আমি। তাহলে এখানে নামে চেঞ্জ হবে, যে নেম ক্যান নট বি, নেম মাস্ট নট বি এমটি, ইউজার নেম মাস্ট নট বি এমটি, আর এখানে শুধু নেমটা হবে, রাইট। নেম এমটি মানে সে নেম দেয় নাই, পাসওয়ার্ড দিছে। এখন যদি আমরা দেখি, দেখেন আমি পাসওয়ার্ড দিলাম, নেম দিলাম না, লগ ইন, ইউজার নেম মাস্ট নট বি এমটি, এবং ইউজার নেম কি আছে, দ্যাট। আবার শুধু যদি পাসওয়ার্ড ফাঁকা হয়, সেম কাজটাই করছি, খুবই সহজ। দেখেন পাসওয়ার্ড যদি ফাঁকা হয়, h1 এর ভিতরে HTML এ কি আসবে, এখানে ইউজার নেম না হয়ে আসবে পাসওয়ার্ড, মাস্ট নট বি এমটি, আর এখানে হবে ইনপুট হ্যাশ পাস। ওকে, এবার দেখি নেম দিলাম বাট পাসওয়ার্ড দিলাম না, তাহলে কি আসছে, পাসওয়ার্ড মাস্ট নট বি এমটি। এবার যদি সব ঠিকঠাক মতো দেই তাহলে এলসে যাবে, এলসে গিয়ে আমাকে জাস্ট h1 এর ভিতরে বলবে অল ফিল্ডস আর ওকে, লিখে দিচ্ছি আমি অল ফিল্ডস আর ওকে, কালার করে দিচ্ছি আমি গ্রিন, যেহেতু এখন সাকসেস সব ভুলে দিলাম, কালার দিয়ে হচ্ছে আমি গ্রিন। এখন যদি আমি সেভ করে যদি রান করি তাহলে দেখবো যে নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, লগ ইন, অল ফিল্টার ওকে, আমি একটা দিলাম না, লগ ইন মাস্টার দিয়ে, আমি দুইটাও দিলাম না, ফিল্ড মাস্টার দিয়েছি। ক্লিয়ার সবাই? মজা না? মজা লাগে? কার কার মজা লাগে না? বলেন কার কার মজা লাগতেছে না? খারাপ লাগতেছে ক্লাসটা করতে? তাহলে এই ধরনের প্রজেক্ট কি আপনারা করতে পারবেন? এই টাইপের প্রজেক্ট কি করা পসিবল?